এসে পৌঁছায়নি, তবে আমেরিকা থেকে রওনা দিয়েছে, পাকিস্তানে হয়তো আজকে সন্ধ্যার মধ্যে গিয়ে পৌঁছবে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের ফিল্ড মার্শাল, এরা সবাই মিলে এখন ইরানকে কনভিন্স করার চেষ্টা করছে। ইরান এবার তার এই আলোচনার ক্ষেত্রে ইরানের বিপ্লবী গার্ডের যে কঠোর পদক্ষেপ বা কঠোর অবস্থান সেখানেই আছে। ইরানের কথা হচ্ছে, হরমুজ প্রণালী যদি খুলে দেয়া না হয়, পরমাণু অস্ত্র নিয়ে এবং পরমাণু প্রকল্প নিয়ে যদি আমেরিকার কঠোর অবস্থানের পরিবর্তন না হয়, আমরা পাকিস্তানে যাব না। আর আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু পাকিস্তানে তার প্রতিনিধি দল পাঠিয়েছেন, তার মানে তিনি সেখানে একটা চুক্তি চান, এবং তিনি যেভাবে বলছেন যে আজকের মধ্যেই চুক্তি হবে, অর্থাৎ তিনি আমেরিকার মার্কেটকে, এটা আসলে ট্রাম্প এখানে যুদ্ধ খেলাটা যতটা না খেলছে তার চেয়ে বেশি খেলছেন তিনি মার্কেট নিয়ে। এটা হয়তো বাইরের থেকে আমরা যারা মার্কেটের সাথে যুক্ত নাই তারা বুঝতেছি না, কিন্তু যারা মার্কেটের সাথে যুক্ত, মার্কেট বলতে এখানে পুঁজিবাজার, স্টক এক্সচেঞ্জ, এই ধরনের জিনিসগুলো, এগুলোতে তিনি এবং তার আশেপাশে যারা আছে এরা সিরিয়াস টাইপের খেলছেন, এবং তিনি প্রতিদিন আসলে মার্কেট নিয়ে খেলছেন। তিনি একদিন এমন কথা বলছেন যে মার্কেটে পুরোপুরি ধস নামে, আবার একদিন এমন কথা বলছেন যে মার্কেট পুরোপুরি হচ্ছে একেবারে উড়াল দেয়। যেমন ধরেন, একজন মার্কিন প্রেসিডেন্ট যদি সকালবেলা বলে যে আজকের মধ্যেই ইরানের সাথে একটা চুক্তি হবে, তার মানে কি? তার মানে মার্কেট হচ্ছে এখানে ব্যাপকভাবে পজিটিভ একটা রিয়াক্ট করে যে হ্যাঁ, আজকের মধ্যে চুক্তি হবে, এটা তো একটা চমৎকার জিনিস। তো আজকের মধ্যে যদি চুক্তি হয়, তাহলে কোন কোন জিনিসের দাম বাড়বে, কোন কোন জিনিসের দাম কমবে? পেট্রোলের দাম কমবে, তারপরে হচ্ছে তেলের দাম কমবে, ডলারের দাম বাড়বে, তারপরে হচ্ছে ধরেন গোল্ডের দাম বাড়বে, এরকম ধরনের জিনিস। অর্থাৎ এখানে পেট্রোলের দাম কমবে, গোল্ডের দাম বাড়বে, সিম্পল বোঝানোর জন্য। এবং মার্কেটের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস, যেমন ধরেন অস্ত্রের কোম্পানিগুলোর দাম কমবে, খাদ্যের কোম্পানিগুলোর বা হচ্ছে এই অস্ত্রের বাইরে ব্যাংকিং কোম্পানিগুলোর দাম বাড়বে। এরকম ভাবে সে মার্কেট নিয়ে খেলতেছে। সহজ জিনিস যেটা, এই যে টুইটগুলো যতটা না হচ্ছে চুক্তি করার জন্য, তার চেয়ে বড় জিনিস হচ্ছে এটা। যাই হোক, এখন যেহেতু সে তার প্রতিনিধি দল পাঠিয়েছে এবং এই আলোচনা এবং এখানে একটা চুক্তি, এই বিষয়টা পাকিস্তানের বড় ধরনের একটা প্রেস্টিজের বিষয় হয়েছে। এবং শুধু প্রেস্টিজই না, পাকিস্তানের বর্তমান যে সরকার, বর্তমান যে শাসক, বর্তমান যে জেনারেল সেনাপ্রধান, তাদের জন্য এটা হচ্ছে একটা লেভেল, কি বলে, লেভেল আপের হচ্ছে একটা সুযোগ। তারা যেইভাবে ইমরান খানকে ক্ষমতার থেকে হারিয়ে তারপরে ক্ষমতার থেকে দূর করে দিয়ে সেখানে ক্ষমতায় বসেছিল, সেই দিক থেকে চিন্তা করলে তারা এখন পুরো পাকিস্তানের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে নিজেদেরকে একটা শক্ত অবস্থানে নিয়ে যেতে পারছে বা নিয়ে যাচ্ছে। যদি এই চুক্তিটা হয় তাহলে সেই অবস্থানটা আরো শক্তিশালী হবে, এবং এই চুক্তির মাধ্যমে তারা আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও পাচ্ছে। এবং এত বড় একটা চুক্তি শুধুমাত্র পাকিস্তানের ক্ষেত্রে না, এটা যে কোনো দেশের ক্ষেত্রেই, যদি এরকম একটা যুদ্ধ বন্ধ করতে পারে, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে যে আলোচনাটা চলছে, যে চেষ্টা চলছে, সেটাতে যদি তারা সফল হয়, বাংলাদেশ বলেন, তুরস্ক বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, ব্রিটেন বলেন, যে কোনো দেশ, এটা তার জন্য অবশ্যই বড় ধরনের একটা প্রেস্টিজের বিষয়। পাকিস্তান চেষ্টা করছে সেটাকে যে কোনো ভাবেই হোক বাস্তবায়ন করতে, এবং এজন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে ইরানের রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল ইরানের বিভিন্ন ধরনের কর্মকর্তাদের সাথে কথা বলছেন, আবার পাকিস্তানের ফিল্ড মার্শাল একই সাথে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলছেন। পাকিস্তানের মিডিয়া আজকে বলছে যে প্রেসিডেন্টের সাথে যখন কথা বলেছেন, তখন ট্রাম্পকে ফিল্ড মার্শাল আসিম বলেছেন যে এই আমেরিকা তার নৌবাহিনী দিয়ে ইরানের নৌ অবরোধটা করার কারণে ইরান এখানে এই শান্তি আলোচনায় বেশি একটা সামনে আগাচ্ছে না। সুতরাং এই জিনিসটাকে তার কনসিডার করা দরকার। ট্রাম্প তাকে নাকি বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি বিষয়টা কনসিডার করব, অর্থাৎ এই শান্তি চুক্তি বা শান্তি আলোচনাটাকে গতিশীল করার জন্য নৌ অবরোধটা কিছুটা শিথিল করতে পারেন, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। এটা পাকিস্তানের মিডিয়ার কথা। আমেরিকার মিডিয়া ট্রাম্পকে এটা প্রশ্ন করেছিল। ট্রাম্প বলছেন যে পাকিস্তানের জেনারেলের সাথে আমার কথা হয়েছে, ভালো একজন জেনারেল, চমৎকার একজন লোক, সিরিয়াস একজন লোক, অমায়িক একজন লোক, তারপরে হচ্ছে স্মার্ট একজন লোক, বিভিন্ন ধরনের কথা। তবে তিনি বলছেন যে পাকিস্তানের জেনারেল আসিম মুনির আমাকে এই নৌ অবরোধের বিষয়ে কোনো ধরনের পরামর্শ দেন নাই, এটা হচ্ছে তার কথা। যাই হোক, দিছে না না দিছে, এটা এই ঘটনার মধ্যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, বাক্যটাকে অর্ধেক এভাবে অর্ধেক সেভাবে এরকম হচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে মিডিয়ার মধ্যে। যাই হোক, ধরলাম দেয় নাই। কিন্তু আসিম মুনির তার সাথে যে কথা বলেছেন, এবং আসিম মুনির যখন ইরানে ছিলেন তখন ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফের সাথে তিনি ট্রাম্পের কথা বলিয়েছিলেন।
এবং গালিবাফ বলছেন যে আমি ট্রাম্পের সাথে যখন কথা বলছি তাকে এটাও বলছি যে তুমি যে জিনিসগুলো চাচ্ছ এই জিনিসগুলো হওয়ার না। তবে ইরানের পার্লামেন্টের স্পিকারের গতকালকের যে বক্তব্য, তিনি গতকাল বিশাল এক স্টেটমেন্ট নিয়ে এসেছেন, যেই স্টেটমেন্টে আসলে তিনি ইরানের জনগণকে বলছেন যে দেখো আমরা আসলে এইভাবে আমেরিকার সাথে চুক্তি নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনায় আমাদেরকে যদি দোষ দাও, আলোচক হিসেবে যদি আমাদেরকে দোষ দাও, সেটা আসলে আমাদের উপরে অন্যায় করা হবে, কারণ আমরা সর্বোচ্চটা চেষ্টা করেছি। কারণ ইরানে আপনারা জানেন যে ইরানে একটা হচ্ছে কঠোরপন্থী আর একটা হচ্ছে কিছুটা সমঝোতাপন্থী, দুটো গ্রুপ হয়ে গেছে। কঠোরপন্থী হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড, আর সমঝোতাপন্থী হচ্ছে এই পররাষ্ট্রমন্ত্রী এবং এই পার্লামেন্ট স্পিকার। পররাষ্ট্রমন্ত্রী একটু বেশি আর কি সমঝোতাপন্থী। তো পার্লামেন্ট স্পিকার শেষ পর্যন্ত গতকালকে একটা ব্যাখ্যা নিয়ে আসছেন এবং তিনি সেখানে স্পষ্ট বলছেন যে দেখো যত যাই বলি আমরা, আমেরিকা হচ্ছে ফায়ার পাওয়ার অনেক শক্তিশালী। আমেরিকার এই অঞ্চলে যতগুলো যুদ্ধ জাহাজ আছে, যতগুলো যুদ্ধ বিমান আছে, যতগুলো ঘাঁটি আছে, যতগুলো অস্ত্র আছে, যতগুলো হচ্ছে বিমানবাহী রণতরী আছে, এই সব কিছু নিয়ে আমেরিকা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং সেই লড়াইয়ে আমরা অস্ত্রের দিক থেকে না বরং কৌশলের দিক থেকে আমেরিকার থেকে এগিয়ে আছি। কৌশলটা হচ্ছে হরমুজ প্রণালী। আমেরিকা এখানে কৌশলে ভুল করেছে এবং সে এখানে ধরা খেয়েছে, কিন্তু যুদ্ধ যদি আবার শুরু হয় আমেরিকা তার সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে পারবে আমাদের উপরে, সেই শক্তি তাদের আছে। এখন এই বাস্তবতাটাকে নিয়ে তারপরে হচ্ছে আমাদের আমেরিকার সাথে আলোচনায় বসা দরকার এবং তিনি যে ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছাড়ও দেয়া দরকার, এই ইঙ্গিতটা তিনি দিয়েছেন। এখন যতটা বোঝা যাচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত ইরান থেকে কোনো প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানো হচ্ছে না, তার মানে হচ্ছে এখানে বিপ্লবী গার্ড সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যে তুমি ওখানে প্রতিনিধি পাঠাচ্ছ, কোনো সমস্যা নাই, আমি যদি ওখানে কোনো ধরনের প্রতিনিধি না পাঠাই এবং তোমার প্রতিনিধি যদি ফেরত যায়, এটা তোমার জন্য অর্থাৎ আমেরিকার জন্য এটা হবে সবচাইতে বড় একটা লজ্জাজনক বিষয়। আমেরিকা নিজের জনগণের কাছেও এটা নিয়ে উত্তর দিতে পারবে না যে কেন তুমি হচ্ছে এখানে প্রতিনিধি পাঠালা এবং বিশ্বের কাছে তুমি হচ্ছে হাস্যকর পরিস্থিতিতে পড়লা। এজন্য ইরান চাইছে সর্বোচ্চ একেবারে শেষ সময় পর্যন্ত সে যতদূর সম্ভব চাপ রেখে তারপরে হচ্ছে এই পরমাণু অস্ত্রের বিষয় সমাধানে আসতে। এখন ট্রাম্প সর্বশেষ যে কথা বলেছেন সেটা হচ্ছে এই শান্তি চুক্তিতে আমেরিকার চাওয়া একটা, বাকি অনেকগুলো বিষয় ছিল, শেষ পর্যন্ত একটা জায়গায় এসেছে। এখন দেখেন আমেরিকা যে বারবার বলে যে ইরানকে আমি আটকেছি, ইরানকে আমি শেষ করে দিয়েছি, ইরান আমার কাছে হচ্ছে হাত পেতেছে যে আমাকে একটা শান্তি চুক্তিতে নিয়ে এসো, শান্তি চুক্তি নিয়ে এসো। ট্রাম্পের 4-5টা যে তার এই যুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে সে সরতে 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 শেষ পর্যন্ত এসেছে একটাতে। এবং আজকে তিনি যে কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের সেখানে চাওয়া একটাই, ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, এটা নিশ্চিত করা। এখন এই যে ইরানের বিপ্লবী গার্ডকে শেষ করা, ইরানের সামরিক সক্ষমতাকে শেষ করা, ইরানের মিসাইল সক্ষমতাকে শেষ করা, ইরানের মিসাইল লঞ্চারকে শেষ করা, ইরানের সরকার পরিবর্তন করা, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন করা, সরকার পরিবর্তনই না শুধু, এই শাসন ব্যবস্থা। দেখেন এখানে দুটো বিষয় আছে। আমার দেশের শাসন ব্যবস্থা কি? গণতন্ত্র, প্রধানমন্ত্রী শাসিত সরকার, প্রধানমন্ত্রী নির্বাচিত হবে জনগণের মাধ্যমে, জনগণের ভোটে, অর্থাৎ জনগণের ভোটে এমপিরা নির্বাচিত হবে, এমপিরা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, বেশি এমপি পাবে সেই দল প্রধানমন্ত্রী নির্বাচন করবে, সেই প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ গঠন করবেন, সেই মন্ত্রী পরিষদ 4 বছর বা 5 বছরের জন্য সরকার চালাবে। এটা হচ্ছে আপনার শাসন ব্যবস্থা। এখানে একটা সরকারকে আপনি পরিবর্তন করলেন, মনে করেন চাপ দিয়ে সরকার নামিয়ে দিলেন, কিন্তু শাসন ব্যবস্থা ঠিক থাকলো, অন্য একটা সরকার আবার নির্বাচনে আসলো। যেমন ধরেন শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে, বাংলার জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পরে সেখানে কি হয়েছে, আবার বাংলাদেশের এই শাসন ব্যবস্থা সিস্টেম অনুযায়ী নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, সরকার পরিবর্তন হয়েছে, শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি। এখন ট্রাম্পের কথা ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন। শাসন ব্যবস্থাটা কি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার যে নির্বাচনী সিস্টেম সেটা থাকবে না, ইরানের যে সুপ্রিম কাউন্সিলের যে নির্বাচনী সিস্টেম সেটা থাকবে না, ইরানের সরকার নির্বাচনের যে সিস্টেম সেটা থাকবে না, ইরানের সরকার বা ইরানের এমপি, ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বা রাষ্ট্রপতির প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যে সিস্টেম সেটা কি, সেটা হচ্ছে সুপ্রিম কাউন্সিল নির্ধারণ করবে যে তুমি রাষ্ট্রপতি প্রার্থী হতে পারবে না কি পারবে না, তুমি এমপি প্রার্থী হতে পারবে না কি পারবে না। বিশ্বের সব সিস্টেম থেকে ভিন্ন।
এখানে সিস্টেমটা হচ্ছে যে সুপ্রিম লিডার এবং সুপ্রিম লিডার যে কাউন্সিল সেটা ঠিক থাকবে, বাকি সব পরিবর্তন হবে। তো ট্রাম্পের কথা ছিল যে ওই সিস্টেমটা আমি পরিবর্তন করব, পরিবর্তন করে সেখানে একটা গণতন্ত্র নিয়ে আসবো, পশ্চিমা স্টাইলের গণতন্ত্র নিয়ে আসবো। সেটার থেকেও সরে গেছে, অস্ত্রের বিষয়টার থেকেও সরে গেছে, সবকিছু থেকে সরে গিয়ে বলছে এখন শুধুমাত্র পরমাণু, ইরানের পরমাণু থাকবে না, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর ইরানের কথা হচ্ছে আলোচনা যদি শুরু করতে চাও, পরমাণুর বিষয়তে পরে আলোচনা যদি শুরু করতে চাও হরমুজ প্রণালী ওপেন করে দাও। আর ট্রাম্পের কথা হচ্ছে, সর্বশেষ কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ইরান শান্তি চুক্তিতে না আসবে ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালী আমি বন্ধ রাখবই। এটাই হচ্ছে আমার হাতে এখন মোক্ষম অস্ত্র ইরানকে এই চুক্তিতে ধরে রাখার। সকালবেলা লাইভে বলছিলাম, মানে তুর্কিশ টাইম সকালবেলা, বাংলাদেশের টাইম দুপুরের দিকে, বিকালের দিকে লাইভে বলছিলাম যে ট্রাম্পকে যতজন ব্যক্তি আমেরিকার সিনেটরদের মধ্যে যারা ট্রাম্পকে প্রভাবিত করে, যাদের প্রভাবে ট্রাম্প ওই আমেরিকায় এই ইরান যুদ্ধেও সিদ্ধান্ত নেয়, যারা ট্রাম্পকে নেতানিয়াহুর প্রতিনিধি হয়ে প্রেশার ক্রিয়েট করে, তাদের মধ্যে অন্যতম সিনেটর হচ্ছেন লিন্ডসে গ্রাহাম। তিনি আজকে টুইট করেছিলেন ট্রাম্পকে যে এই প্রেসিডেন্ট, আপনি যে কোনোভাবেই হোক হরমুজ প্রণালী ধরে রাখবেন, হরমুজ প্রণালী ছাড়লে কিন্তু আপনার স্ট্র্যাটেজিক সুপিরিয়রিটি হচ্ছে হাতছাড়া হয়ে যাবে। এবং ট্রাম্প এরপরে সেটাই বলছে যে আমি এই যুদ্ধে যদি ইরান কোনো ধরনের না নেয়, কি বলে, কোনো ধরনের সিদ্ধান্তে না আসে, তাহলে আমি এটাকে ছাড়বো না, হরমুজ প্রণালীকে ছাড়বো না। আর ইরানের কথা হচ্ছে হরমুজ প্রণালীকে আগে উন্মুক্ত করে দাও, তারপরে আলোচনায় বসি, তবে সেই আলোচনা ফ্রেমওয়ার্ক আগে রেডি করো যে এই পরমাণু প্রকল্প নিয়ে তোমরা টাচ করতে পারবে না। দেখা যাক এখন কি হয়, কারণ হচ্ছে আজকে রাত্রটা সারা রাত এই আসিম মুনির, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, এরা চেষ্টা করবে আমেরিকা এবং ইরানের মধ্যে একটা মধ্যম পন্থায় এদেরকে নিয়ে আসতে। এখন সেই মধ্যম পন্থাটা কতটা ছাড়ের ব্যাপার হয়, আমেরিকার কতটা ছাড় দেয়, ইরান কতটা ছাড় দেয়, সেটা দেখার বিষয়। তবে তারা সেই বিষয়ে আমরা দেখব। এখন এই আরো কিছু বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে চাই। তার মধ্যে একটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট বলেছেন যে আমি চাই এই যুদ্ধটা যত দ্রুত বন্ধ হোক, হরমুজ প্রণালী যত দ্রুত খুলে দেওয়া হোক, সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দুই পক্ষকে সে আহ্বান জানিয়েছে যে তোমরা যুদ্ধটা বন্ধ করো, হরমুজ প্রণালী খুলে দাও। তিনি ইরানকেও আহ্বান জানিয়েছেন যে ইরান তুমি তাড়াতাড়ি হচ্ছে আলোচনায় বসো। এখন সাউথ চায়না মর্নিং পোস্ট, চাইনিজ একটা পত্রিকা, সে বলছে যে পশ্চিমা দেশগুলোতে যে স্বর্ণ গচ্ছিত রেখেছে বিভিন্ন দেশ, তাদের সেন্ট্রাল ব্যাংক এবং তাদের বিভিন্ন কোম্পানি স্বর্ণ গচ্ছিত রাখছে পশ্চিমা দেশে, সেই গচ্ছিত রাখা স্বর্ণ নিয়ে ক্রমশ আস্থা হারাচ্ছে বিভিন্ন দেশ। ইরান যুদ্ধের অস্থিরতার মাঝে এই সুযোগটা কাজে লাগাতে চাইছে এবার হংকং। তারা এখন বৈশ্বিক স্বর্ণের প্রধান কেন্দ্র হয়ে ওঠার লক্ষ্যে এগুচ্ছে। কার বিরুদ্ধে? সুইজারল্যান্ডের বিরুদ্ধে। সুইস ব্যাংক বলি না আমরা, সুইস ব্যাংকে সবাই টাকা রাখে, সুইস ব্যাংকে টাকা রাখে। সুইস ব্যাংক বলতে আসলে একটা ব্যাংকটা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা রাখা, সেখান থেকে টাকা নিয়ে, সেখান থেকে স্বর্ণ নিয়ে এখন হংকং ভিত্তিক এই ব্যাংকগুলোতে রাখতে চাইছে। আরো একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং দুবাই ভিত্তিক যে অর্থনৈতিক একটা সিস্টেম দাঁড় করা হয়েছিল, সেটা কিন্তু এখন হংকংয়ে যাচ্ছে এবং চীন এটার জন্য পুরো ফিল্ড রেডি করে দিয়েছে হংকংয়ে। হংকং সম্পর্কে আপনারা জানেন যে হংকং একটা সময় পর্যন্ত ব্রিটিশদের ছিল, এই গত কয়েক বছর আগ পর্যন্ত। তারপরে চীন সেটাকে সিস্টেম করে তার হাতে নিয়ে নেওয়ার পর ব্রিটিশরা কিচ্ছু বলতে পারে নাই, করতেও পারে নাই। এখন এটাকে হাতে নেওয়ার পরে চীন বলছে যে ঠিক আছে, আমার মূল ভূখণ্ডে না আসে তুমি এখানে এসে সব ধরনের ব্যবসা বাণিজ্য করো, আমি তোমাকে সব ধরনের ছাড় দিয়ে দেবো। দুবাইতে তোমরা এতদিন দৌড়াদৌড়ি করেছিলে, এখন আর দুবাইয়ের দরকার নেই, এখানে তুমি করো। ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যবসা করবে, এখানে করো। স্বর্ণ নিয়ে ব্যবসা করবে, এখানে করো। তেল নিয়ে ব্যবসা করবে, এখানে করো। যত যা করা দরকার এখানে করো। এটা করার চেষ্টা করছে। এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যত দেশ যুক্ত হচ্ছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে, সেটা কার? সেটা হচ্ছে চীনের কথা হচ্ছে এই ইনিশিয়েটিভে যে দেশগুলো যুক্ত হচ্ছে, সেই দেশগুলোকে এই হংকংয়ে স্বর্ণ রাখা, সেগুলোকে ব্যবহার করা, হংকং ভিত্তিক ব্যবসা করার ক্ষেত্রে চীন তাদেরকে সুযোগ সুবিধা অন্য দেশের চেয়ে বেশি দিবে। বুঝলেন বিষয়টা? কি কথা? এখন দেখেন, এরকম সুযোগে সবাই কিন্তু সৎ ব্যবহার করতে চায়, সব দেশ, এবং এই ক্ষেত্রে চীনের হাতে টুলস অনেক বেশি।
চীন যেমন উৎপাদনের দিক থেকে সবকিছু উৎপাদন করতে পারছে এবং সেটাকে সে ব্যবহার করতে পারছে, আবার সাপ্লাই চেইনের ক্ষেত্রে চীন সবকিছুকে ব্যবহার করতে পারছে। সবচেয়ে বেশি এই সাপ্লাই চেইনটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করা এবং সেটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করছে, সেটা করতে পারছে। আবার এই যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের মাধ্যমে সে অনেকগুলো দেশকে যুক্ত করার যে সক্ষমতা, সেটা তার মতো আর কারো হাতে নাই। চীন এগুলোকে আস্তে আস্তে ব্যবহার করার চেষ্টা করছে। এরপরে গেল একটা, এরপরে আরেকটা হচ্ছে কি, আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয় বলছে যে সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছে এই বর্তমান সংকটে যে ডলার চেয়েছে বা অর্থনৈতিক সাপোর্ট চেয়েছে, আমেরিকা সেটা দেওয়ার জন্য প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাত বলেছে যে এই যুদ্ধ যদি চলে, যদি শান্তি চুক্তি না হয়, যদি যুদ্ধ চলে, তাহলে আমাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে হবে, কারণ আমি দাঁড়াতে পারছি না। আমার যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে এই যুদ্ধ যদি আবার চলে, আবার যদি শুরু হয়, তাহলে আমার অর্থনৈতিক সাপোর্ট লাগবে। আমেরিকা বলছে কোনো সমস্যা নেই, আমি তোমাকে অর্থনৈতিক সাপোর্ট দেবো, তুমি তো আমার হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু, তোমাকে অর্থনৈতিক সাপোর্ট দেবো না তো কাকে দেবো? এরকম একটা কথা শোনা গেছে। ট্রাম্প বলছে যে আগামীকাল সন্ধ্যার মধ্যে যদি যুদ্ধবিরতি মানে শান্তি চুক্তি না হয়, কারণ আগামীকাল সন্ধ্যায় আমেরিকার সময় আগামীকাল সন্ধ্যায় হচ্ছে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। এখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে, আপনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন কিনা? সে বলছে না, আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না। তাকে প্রশ্ন করা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ যদি না বাড়ান এবং এই সময়ের মধ্যে যদি শান্তি চুক্তি না হয়, তাহলে কি হবে? তিনি বলছেন প্রচুর বোমা ফাটতে শুরু করবে। কোথায়? ইরানে। এবং তিনি গতকালকে এই হুমকি দিয়েছেন যে যদি চুক্তি না করে ইরান, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে এবং আমি যুদ্ধবিরতি বাড়াবো না, এবং ইরানের সব স্থাপনায়, পানির স্থাপনা, বিদ্যুৎ স্থাপনা এবং হচ্ছে তেলের স্থাপনায় আমি হামলা চালাবো, এটা সে বলছে। এখন ইরানের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্টের কথায় কেন আমরা নাচি? এটা অনেকের প্রশ্ন, যে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে এত নাচানাচি কেন? এখনো পর্যন্ত যেই পরিস্থিতিতে আছি আমরা, যেই জায়গাতে আছি, যেই লেভেলে আছি, তাতে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট এই যুদ্ধ শুরু করেছেন, এই যুদ্ধ বন্ধ করার বলা যায় একমাত্র ব্যক্তি। কিরকম একমাত্র ব্যক্তি? বলতে পারেন যে ইরান যদি চুক্তিতে না আসে, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট এই যুদ্ধ বন্ধ করার একমাত্র ব্যক্তি কেমনে? ইরান শর্তে আসবে যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে যে আমি যুদ্ধ বন্ধ করব। সে যতদিন বলবে যে আমি যুদ্ধ বন্ধ করবো না, ততদিন যুদ্ধ বন্ধ হবে না, এরকম একটা ব্যাপার। এখন সে যুদ্ধ বন্ধ করার জন্য আসলেই সিরিয়াস পদক্ষেপ নিচ্ছে কিনা? এখনো পর্যন্ত নিচ্ছে না। এখনো পর্যন্ত সে যেটা করছে সেটা হচ্ছে মার্কেট নিয়ে খেলা। সে এই মার্কেট নিয়ে খেলতে খেলতে একটা সময় পরে সে যখন দেখবে যে হ্যাঁ, আমার মার্কেট নিয়ে খেলা শেষ, যুদ্ধটা বন্ধ করা দরকার, যে কোনো সুতায় সে যুদ্ধ বন্ধ করবে, যে কোনো সুতায়। সেখানে সে দেখাবে যে আমি যা চেয়েছিলাম সবই পেয়েছি, আমার মতো এরকম হচ্ছে রাষ্ট্রপতি কেউ নাই, এরকম ভাবে কেউ করতে পারে না এর আগে। ইরানকে আমি হাত পা বেঁধে একেবারে যুদ্ধের ময়দানে নিয়ে এসে তারপরে হচ্ছে তাকে বেঁধে ধরে তারপরে হচ্ছে আমি যুদ্ধ শেষ করেছি, এরকম কথা বলবে। এজন্য ট্রাম্পের কথার ভ্যালু থাকুক বা নাই থাকুক, এটার উপরে ভিত্তি করে অনেক কিছু হয়। যা হোক, গেল সেটা। এখন এই যে এই যুদ্ধের পরে এই যুদ্ধ শেষ হয়ে গেলে তারপরে কি হবে? বা আবার সেই একই কথা যে আগামীকালকে পর্যন্ত যুদ্ধ শেষ হবে কিনা? আগামীকালকে পর্যন্ত ট্রাম্প যুদ্ধ শেষ করার চেষ্টা করবে। এর মধ্যে সে 2-3 বার হচ্ছে তার এই কি বলে, তার এই ভয়েস বা তার এই যে উত্তেজনা, এটাকে বাড়াবে আবার কমাবে। তার সাথে সাথে আশেপাশে যারা আছে তারা এটাকে ব্যবহার করে কিছু টাকা পয়সা কামাই করবে। আর ওই যেটা বলছে যে যুদ্ধবিরতি যদি না হয়, সে বলছে না যে আমি সময় বাড়াবো না, সময়ও সে বাড়াতে বাধ্য হবে যদি যুদ্ধবিরতি না হয়। কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে আমেরিকার এই যুদ্ধ চালিয়ে তার কোনো লাভ নাই। ট্রাম্প একটা কথা বলছে যে এই যুদ্ধ চালায় আমার লাভ হচ্ছে, আমি তেল বিক্রি করতেছি। কিন্তু শুধু তেল বিক্রির লাভে তো আর তার হচ্ছে না, তার আগামী বছরের নির্বাচন আছে। যেমন তাকে প্রশ্ন করা হয়েছিল যে অনেক ডাটা বলছে যে বর্তমানে
যে পরিমাণ আমাদের তেল গ্যাসের দাম বাড়তেছে, এটা আগামী নির্বাচনে আপনার প্রভাব ফেলবে কিনা, নভেম্বরের নির্বাচনে। সে বলছে কি, সে বলছে এটা আমরা দেখছি যে এই ধরনের ডাটা আসছে যে তেলের দাম, গ্যাসের দাম বাড়তেছে, কিন্তু আমি যদি যুদ্ধটা বন্ধ করি তাহলে তেল গ্যাসের দাম এখন মানে যুদ্ধের আগে যে অবস্থা ছিল তার চেয়েও কম অবস্থায় যাবে, এবং মানুষ হচ্ছে এই তেল গ্যাসের দামে হবে কি বলে, দাম কমবে এবং মানুষ অনেক খুশি হবে, আমাকে ভোট দিবে। মানে তার পরিকল্পনাটা হচ্ছে এরকম যে এমন একটা সময় গিয়ে সে যুদ্ধটা বন্ধ করতে চাচ্ছে যেই সময় দাম করে তেল গ্যাসের দাম তিনি নামাই দেবেন এবং যুদ্ধে নির্বাচনে গিয়ে বলবেন যে দেখো তেল গ্যাসের দাম তো কমে গেছে, আমি কিন্তু তোমাদের জন্যই কাজ করেছি, এরকমটা পরিকল্পনা করছেন তিনি। এবং এই যে পাকিস্তানের প্রেসিডেন্ট, এই চীনের প্রেসিডেন্টের সাথে তার যে দেখা করা বা বৈঠক হওয়ার যে কথা, সেটা নিয়েও তিনি কিন্তু এখনো পর্যন্ত কি বলে এটাকে, তিনি এখনো পর্যন্ত পজিটিভ চিন্তা ভাবনা করছেন যে চীনের প্রেসিডেন্টের সাথে তার একটা সমঝোতা হওয়া দরকার। দেখেন এখন হচ্ছে এপ্রিল মাস, এপ্রিল, মে, ধরুন মে মাসের দিকে, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মাস। 6 মাস সে আমেরিকার অর্থনীতিকে এমন একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য যেই জায়গা থেকে সে মানুষের ভোট পাবে। এই 6 মাসে সে চীনের সাথে একটা সমঝোতা, এই হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের সাথে একটা সমঝোতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটা সমঝোতা, এই সব কিছু করে তার অর্থনীতিটাকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সে বাধ্য হবে, এরকম একটা অবস্থা এখন আমেরিকায়। এখন এই যে হরমুজ প্রণালী নিয়ে ইরান আসলে কয়েকটা কাজ করেছে। ইরান যদিও ব্যাপক পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইরান অনেকগুলো কাজ করছে। সেটা হচ্ছে ইরান হরমুজ প্রণালীর এই চলমান সংকট বিশ্ববাজারের বিনিয়োগকারীদের জন্য গভীর একটা অনিশ্চয়তা তৈরি করেছে, এবং এই অনিশ্চয়তাটাতে ফুয়েল দিয়েছে ট্রাম্প। স্বাভাবিকভাবে যেটা হয় যে কোনো যুদ্ধে যদি বিশ্বের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়, সেখানে নিশ্চয়তা দেওয়ার জন্য বিভিন্ন বড় বড় দেশ এগিয়ে আসে, কিন্তু ট্রাম্প এখানে ফুয়েল দিচ্ছে, প্রত্যেক দিন এটাকে অনিশ্চিত করছে। সকালবেলা একটা বলছে, বিকেলবেলা আরেকটা বলছে, রাতে একটা বলছে, দিনে আরেকটা বলছে, এরকম করে তিনি এই পরিস্থিতি নিয়ে আসেন। এবং বিভিন্ন বিশেষজ্ঞ বলছেন যে এই সংকটের সবচেয়ে বড় প্রভাব কেবল তেল সরবরাহ ব্যাহত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নাই, বরং বিনিয়োগের নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। যে আপনি একটা দেশে বিনিয়োগ করছেন, ওই বিনিয়োগের টাকাটা যে আপনি ওই দেশ থেকে নিয়ে আসতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা না। হঠাৎ করে হচ্ছে কোনো আইন কানুন এখন আর কেউ মানছে না, বলছে যে ঠিক আছে ইরানের এই যে মনে করেন যে এখন যেটা বলা হচ্ছে যে ইরানের $120 বিলিয়ন, সেটা কি ইরানের পুরোটা রাষ্ট্রের? ইরানের বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, কোনো কোনো দেশের ব্যাংকে হয়তো ব্যবসায়ীদের টাকা আছে, কোম্পানির টাকা আছে, সেগুলোকে পর্যন্ত তো আপনি কি বলবেন, কি করবেন? রাশিয়ার যে যুদ্ধ হলো, রাশিয়ার প্রায় $450 বিলিয়ন বা $450 বিলিয়ন সম্পদ জব্দ করা হলো, এটা কি পুরোটা রাশিয়ার সরকারের না তো, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের। তো এই ইরান যুদ্ধটা এটাকে আরো বড় একটা সমস্যার মধ্যে ফেলেছে। 28 ফেব্রুয়ারি আগ পর্যন্ত উপসাগরীয় দেশগুলোকে বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে বিবেচনা করা হতো। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, এরা ছিল নিরাপদ। সংযুক্ত আরব আমিরাত, সেটা তো হচ্ছে স্বর্গরাজ্য বিনিয়োগের, কাম টু হাবিবি, কি কাম টু দুবাই ইয়া হাবিবি, তাই না? স্বর্গরাজ্য ছিল, সেখানে এখন কি হয়েছে সেটা নাই। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্কের সামরিক ঘাঁটি থাকায় কেউ সে সমস্ত জায়গায় আক্রমণের সাহস করবে না বলেই মনে করা হতো। ওই সমস্ত এলাকায় বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি আছে, কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমা দেশগুলোর দেয়া এই নিরাপত্তা গ্যারান্টি আসলে বালির বাঁধের মতোই ঠুনকো। তাই বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোতে বিনিয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ইনস্টিটিউট অব দ্য মিডল ইস্ট স্টাডিজের বিশেষজ্ঞ সের্গেই বালমাসভ। তিনি বলেন যে বিনিয়োগকারীরা এখন উপসাগরীয় দেশগুলো বাদে অন্য কোনো নিরাপদ গন্তব্যের সন্ধান করছেন। তার ধারণা, ভবিষ্যতে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ইরানও বিনিয়োগকারীদের জন্য একটা বড় সম্ভাবনা হয়ে উঠতে পারে। কি বুঝলেন? ওদিকে ট্রাম্প আজকে সকালবেলা উঠে সিরিয়াস একটা টুইট করছে, খুবই সিরিয়াস একটা টুইট করছে। সে এই টুইটে বলছে, মানে তার টুইটের যে মূল অর্থ সেটা হচ্ছে যে
তোমরা যেটা বলছো এতদিন ধরে, এই আমার জনগণ, এই বিশ্বের জনগণ, এই সরোয়ার এবং সরোয়ারের ফলোয়াররা, তোমরা এতদিন ধরে যে বলছো যে আমাকে ইসরায়েল চালায়, আমাকে নেতানিয়াহু চালায়, নেতানিয়াহু এবং ইসরায়েলের কথায় আমি নাচি, তার কথায় আমি যুদ্ধ শুরু করছি, এই কথা সঠিক না। এটা হচ্ছে তার কথা। আমাকে কেউ, ইরান যুদ্ধ নিয়ে আমার উপরে কেউ প্রেশার ক্রিয়েট করে নাই, কেউ আমাকে যুদ্ধ শুরু করতে বলে নাই। ইরান যুদ্ধ আমি নিজের সিদ্ধান্তে নিজেই শুরু করেছি। কেন? আমার কি সিদ্ধান্ত নেওয়ার কোনো যোগ্যতা নাই এটা তোমরা মনে করছো? ইরান নিয়ে কি আমার চিন্তা ভাবনা তোমরা এর আগে দেখো নাই? আমি তো সেই ছোটবেলা থেকেই ইরান নিয়ে বলছি যে ইরানের কোনোভাবেই নিউক্লিয়ার অস্ত্র হতে পারবে না, ইরান কোনোভাবেই নিউক্লিয়ার অস্ত্রের অধিকারী হতে পারবে না, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। এটা তো আমি বহু বক্তব্যে বলে আসছি, তোমরা সেই বক্তব্যগুলো দেখো নাই? এমনকি আমি 2020 সালে যখন প্রেসিডেন্ট হয়েছি তখনও বলছি, প্রেসিডেন্ট নির্বাচন করছি তখনও বলছি, তার আগেও বলছি। সুতরাং শুধু তোমরা কেন বলো যে হচ্ছে নেতানিয়াহু আমারে চালায়? আমারে তো নেতানিয়াহু চালায় না, আমি নিজেরে চালাই। এটা হচ্ছে ট্রাম্পের কথা, এটা হচ্ছে ট্রাম্পের কথা। এবং ট্রাম্প এটাও বলছেন যে আমি ইরানের সাথে এখন একটা যুদ্ধবিরতি চাই, সেখানে যদি দরকার হয় ইরানের শীর্ষ ধর্মীয় নেতা বা ইরানের শীর্ষ নেতা যারা আছে তাদের সাথে আমি সরাসরি বৈঠকও বসতে চাই, দরকার হলে তাদের সাথে বসবো, কিন্তু আমি একটা যুদ্ধবিরতি চাই। এটা হচ্ছে ট্রাম্পের সর্বশেষ বক্তব্য। এছাড়াও ট্রাম্পের আরো অনেকগুলো কথা আছে, তবে ট্রাম্পের কথা বাদ দিয়ে এখন আমরা যাই পাকিস্তান কি করছে। পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করছে যে এখানে একটা যুদ্ধবিরতি হোক এবং সেই যুদ্ধবিরতিতে ইরানকে যত দ্রুত সম্ভব যুক্ত করুক। কিন্তু ইরানের মধ্যে কি করছে? আমেরিকা যেমন একদিক থেকে হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা করছে, অন্যদিক থেকে অস্ত্র মজুত করছে, ইরানও ঠিক একইভাবে একদিক থেকে যুদ্ধবিরতির আলোচনা করছে, অন্যদিক থেকে তার অস্ত্রের মজুত বাড়াচ্ছে, অস্ত্র তৈরির সংখ্যা বাড়াচ্ছে, অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, মিসাইলের সংখ্যা বাড়াচ্ছে এবং মিসাইলের কোয়ালিটি বাড়াচ্ছে। এটা করছে। এখন এই সব কিছুর মধ্যে ইসরায়েল কি করছে? ইসরায়েল বলছে আমি লেবাননের সাথে যুদ্ধবিরতিতে যাব না। আমেরিকা বলছে আবার যুদ্ধবিরতিতে বসতে হবে, ইসরায়েল বলছে আমি যুদ্ধবিরতিতে যাব না। বসতে পারি, বসে কথা বলবো, এটা করবো সেটা করবো, কিন্তু যুদ্ধবিরতিতে আমি যাব না। এটা হচ্ছে ইসরায়েলের কথা। এবং লেবাননে আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে, এটা চলতেছে। আবার নতুন করে আলোচনা হবে, সেই আলোচনায় লেবাননের প্রেসিডেন্ট বলছেন আমি যাব না, আমার রাষ্ট্রদূতকে পাঠাবো। দেখা যাক লেবাননের রাষ্ট্রদূতকে পাঠাক। আরো কয়েকটা ছোট ছোট খবর দিয়ে আজকের লাইভ শেষ করব। সেই ছোট ছোট খবরের মধ্যে হচ্ছে ম্যাক্রন বলছেন, ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন বলছেন যে আমরা চাই লেবাননে খুব দ্রুত একটা যুদ্ধবিরতি হোক। এটা ম্যাক্রন বারবার বলছে যে লেবাননে একটা যুদ্ধবিরতি হোক। আর পোল্যান্ড বলছে যে আমরা